আপনি কি বর্তমানে যে সরকার রয়েছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার তাকে কি আপনি অবৈধ মনে করেন? না, সেটা আমি অবশ্যই অবৈধ মনে করি। আপনি যদি মনে করেন যে হুম, প্রেজেন্ট কনস্টিটিউশনের অধীনে তিনি শপথ যদি না দিতেন, তাহলে এটা বৈধ সরকার হতো। হুম, কারণ আপনার পলিটিক্যালি এবং লিগালি দুটোই, হুম, হুম, যে গণ অভ্যুত্থানই বৈধতার ভিত্তি, হুম, রাজনৈতিক এবং আইনি দুটোই। হুম, হুম, এবং আপনি যখন গণ অভ্যুত্থান করার পরে আপনি নিজে ক্ষমতা দখল করলেন না, হুম, আপনি এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলেন সে সংবিধান রক্ষা করবার জন্য, আপনি অবশ্যই অবৈধ লিগালি, তো ডেফিনেটলি কোনো প্রশ্ন আসে না। কিন্তু আপনি এখানে কন্ট্রাডিকশন, যেটাকে বলা হুম, হিস্টোরিক্যাল কন্ট্রাডিকশনটা হলো এই, যে গণ অভ্যুত্থানের স্পিরিটটা তো তাতে চলে যাচ্ছে না সমাজে, হুম, এটা তো রয়েছে। হুম, ফলে আপনি টিকে আছেন যেহেতু দুটো কারণে, যেহেতু গণঅভ্যুত্থানের স্পিরিটটা এখনো সমাজে রয়েছে, কারণ একটা ঘটনা ঘটে গিয়েছে। হুম। আর সেকেন্ডলি আপনি টিকে আছেন যেহেতু সেনাবাহিনী আপনাকে সমর্থন করছে। কিন্তু এটা কোনো লিগ্যাল ফাউন্ডেশন নেই। আপনি এই সরকারের আইনি বৈধতাটা কি, খুব সিম্পল বলেন আমাকে, যদি আপনি বুঝে বলতে পারেন আমি গ্রহণ করব। আমাদের বিচারপতিরা আছেন, আমি গ্রহণ করব। আ- আ- বাংলাদেশে আম- কোনো আইনি লোক থাকলে আমি গ্রহণ করব, সমস্যা তো নাই। আমি যেটাকে দেখি আর কি বৈধতা হিসাবে, সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে 6 আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশনের বিচারকদের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল যে বিশেষ অবস্থায় প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা করতে পারে কিনা, প্রধান উপদেষ্টা তার মতো করে উপদেষ্টা মনোনীত করতে পারে কিনা। তো সুপ্রিম কোর্টের সেই 6 বিচারক, প্রধান বিচারপতি সহ আরো 6 বিচারক, তারা সাইন করে জানালেন যে এটা তারা পারে। এইটা কি না বৈধতা আমি তো হিসাবে আমি এইটা কি না না, বৈধতা হইতে পারে? আমি তো এটা দেখি নাই। তারা 106 অনুচ্ছেদ অনুযায়ী মত দিয়েছে, তারা জি, শপথ গ্রহণ করতে পারে। জি, কিন্তু বাংলাদেশের সংবিধানে আপনার এরকম উপদেষ্টা সরকার নামক কোনো বিধান নাই। আহ, ফলে বিচারপতিরা যদি গায়ের জোরে কাল্পনিক একটা যুক্তি দিয়ে যদি খাড়া করে, এটা তো হবে না। আপনাকে হয় পলিটিক্যাল, হুম, জনগণের অভিপ্রায়, যেটাকে আমরা গণ সার্বভৌমত্ব বলি, হুম, হুম, যেটা আমাদের সংবিধানে রয়েছে, জনগণের অভিব্যক্তির পরম অভিপ্রায়, হুম, এটা আইনি এবং রাজনৈতিক উভয়ই। হুম, এটা আইনের ঊর্ধ্বে, কারণ জনগণই সার্বভৌম, ঠিক হুম, আছে তোকে। কিন্তু আমাদের কিন্তু বিচারপতিরা কিন্তু এটা করেনি। কোনো বিচারপতি বা কোনো রাজনৈতিক হুম। আপনার ব্যক্তি কিংবা কোনো আইন বিশেষজ্ঞ এটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারে, আমি যদি ভুলে আমি মেনে নেব। আমি সিম্পলি বলবো যে বাংলাদেশের সংবিধানে এরকম কোনো প্রকার উপদেষ্টা সরকারের বৈধতা নাই। না মানে প্রথম কথা হচ্ছে জাস্ট জানার জন্য ফরদ ভাই, এইটা কি ভূতাপক্ষ বৈধতা মানে এখন পর্যন্ত যদি না, আমি দেখছি যে চিফ জাস্টিস যে 6-7 লাইন লিখছেন সেই 6-7 লাইনের মধ্যে এরকমটা ছিল যে, আমি যা বুঝছি আর কি, যে প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা চালা নিতে পারবেন, তারা একটা সরকার গঠন করতে পারবেন, এটা আমি বুঝছি স্পিরিট থেকে। এখন এটা যদি সংবিধানে নাও থাকে, এটা ভূতাপেক্ষ বা রেট্রোস্পেক্টিভ, যেটা আমরা আগেও দেখছি সংবিধান সংশোধন করে এটাকে দেওয়া, এটা দিলে এটা চলবে না মানে? আমরা তো আমরা তো গত প্রথম দিন থেকে দীর্ঘকাল আমার যদি বইটি পড়েন, হ্যাঁ, সংবিধান ও গণতন্ত্র, জি, সেখানে বলা হয়েছে এই কাজটা অবৈধ। হুম, কেন অবৈধ? ভূতাপেক্ষা বলে তো কিছু নাই খালেদ। হুম, আপনি 142 অনুচ্ছেদে আপনি কি করলেন, এই জন্য কিংস পার্টি হয়েছে, খেয়াল করেন আমাদের এখানে কিংস পার্টি কেন হয়েছে, জি, যে আপনি ভূতাপেক্ষা এটাকে বৈধ করবেন। জি, মানে আপনি ক্ষমতায় যাবেন, সামরিক অভ্যুত্থান করেছেন, হুম, এখন সামরিক অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার জন্য আপনি একটা কিংস পার্টি বানালেন, হুম, এবং আপনি ডিজিএফআই টিজিএফআই মিলায়া আপনি আরেকটি ইলেকশন করলেন, সেখানে আপনি কি করলেন, 2/3 ভোট পেলেন, হুম, পেয়ে সেই আপনার ইয়েতে কি বলে হুম, পার্লামেন্টে আপনি এটাকে বানাইলেন, এটাকে বৈধ। হুম, প্রথমত এটার প্রবলেম আছে, কারণ আমাদের যে সাংবিধানিক বিতর্ক, যেটা হুম, তথাকথিত সংশোধন নিয়ে কমিশন হয়েছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিতর্ক হলো আদৌ এরকম গণতান্ত্রিক সংবিধানে হুম, 142 অনুচ্ছেদ থাকতে পারে কিনা। আপনি ওকে, হয় ওকে, ব্রিটিশ ব্রিটিশ, হুম, আমি শেষ করে একটু, খুব ইম্পর্টেন্ট খালেন, জি, আপনি হয় ব্রিটিশ নিয়ম অনুসরণ করেন, কোনো লিখিত সংবিধান রাখবেন না, অসুবিধা নেই। হুম, অথবা যদি লিখিত সংবিধান রাখেন, তাহলে আপনি কিছুতেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ এবং সরকার নির্বাচনের যে পরিষদ, হুম, যেমন জাতীয় সংসদ, হুম, এই দুটাকে আপনি একত্র করতে পারবেন না। হুম, কারণ তাহলে যে কোনো মুহূর্তে সামরিক সরকার, যে কোনো মুহূর্তে একটা ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করে ভূতাপেক্ষা নিজেকে বৈধ প্রমাণ করতে পারবে। হুম, এটা তো ভয়াবহ আইন।
যদি আপনি এই বিচারপতিটা করে থাকে, সেই বিচারপতিকে আমি বলি অবিলম্বে তাকে আপনার উৎখাত করা উচিত। এরা তো এখানে ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা আনবার ব্যবস্থা করে দিচ্ছে। আমি একটা ছোট কথা বলি আপনাকে, দিল্লি যদি আপনার এরকম আরেকটা সরকার বানায় দিয়ে ভূতাপেক্ষা তাকে বৈধ করে, তো আপনি কি মানবেন? আহ, এটা তো ননসেন্স। এইসব ননসেন্সগুলা এইসব উকিলরা এগুলো বলে। কারণ আমরা এই সরকারের মধ্যে কিছু কিছু উকিল ঢুকেছে, যে উকিলগুলো তারা উকিলি বুদ্ধির দ্বারা বাংলাদেশকে ধ্বংসের দিকে তারা নিয়ে চলে যাচ্ছে। এবং তারা কেন করেছে এটা তো আমি জানি। আমরা তো বাংলাদেশ থেকে এটা দেখতে পাচ্ছি ওদের ভূমিকাগুলো। কারণ আমরা যদি বাংলাদেশকে আজকে একটা দিল্লি লীলাক্ষেত্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের লীলাক্ষেত্র বানাতে চাই, তাহলে এদেরকে তো বিচার করতে হবে আগামী দিনে, কদিনের মধ্যে। একটা গণ অভ্যুত্থান ঘটেছে, আমরা সকলে মিলে আলোচনা করতে পারি এই গণ অভ্যুত্থানের পরে জনগণের জন্য সবচেয়ে ইতিবাচক দিকটা কি হতে পারে, আমরা সকলে আলোচনা করতে পারি। প্রত্যেক, সে বিএনপি বলুন কি জামাত বলুন কি, এমন কি আওয়ামী লীগের মধ্যে যারা রিয়েলি ইতিবাচক, দেশকে ভালোবাসে, যারা অনুশোচনা আছে, যারা একটা মনে করে যে গত 20 বছর কি 16 বছর এটা ঠিকমতো হয়নি, সকলকে মিলিত আমরা বাংলাদেশ বানাতে পারি। এই জন্য আমি শব্দটা ব্যবহার করছি গঠন। খেয়াল করেন, আমি তো আমার বইটা বেরিয়েছি 2023 সালে, গণ অভ্যুত্থান ও গঠন। তার আগে আমি ইনসাফ পার্টি, ইনসাফ কমিটি করেছি, করে বলেছি যে মানবাধিকারের দিক থেকে গণ অভ্যুত্থানটাই বাংলাদেশের জনগণ চায়। তো বিএনপি তো আমার কথা শুনে নাই। বিএনপি যখন শুনে নাই, তখন ইয়াংরা এটা করেছে। তো বিএনপি, আমার তো কাজ লেখা। আপনি তো আমাকে একটাকে শিক্ষক বলেছেন, আমি তো শিক্ষকের ভূমিকা পালন করতে চাই। আমি তো বলতে চাই এটা করা দরকার, এটা করুন না, এটা করলে এটা, আমি তাই তো করে যাচ্ছি। বলুন, আমার তো সবচেয়ে ঝুঁকি নিয়ে আমি কথাগুলো বলছি। আর সেই জায়গাতে আপনি যখন গণ অভ্যুত্থানকে নস্যাৎ করছেন সংবিধানের কথা বলে, আইনের কথা বলে, তো অবশ্যই এর জবাবদিহিতা ডক্টর ইউনূসকে দিতে হবে। এটার জন্য ওয়াকরুজ্জামানকে জবাবদিহি বাংলাদেশের জনগণের কাছে করতে হবে, এবং বিচারপতিকেও এটার জন্য জবাবদিহি জনগণকে করতে হবে। আমি থাকতে পারবো, হয়তো আমি দেখবো না ওটা, কিন্তু এই জবাবদিহি তাদেরকে করতে হবে। কারণ আপনি একটা অবৈধ সরকার এইভাবে আপনি রাখতে পারেন না। আপনি হয় পলিটিক্যালি এটাকে রিজলভ করেন, অথবা আপনি আইনিভাবে রিজলভ করেন। আপনি যে মনে করেন ঠিক আছে আপনি গণঅভ্যুত্থান হয়নি, আপনি গণঅভ্যুত্থানের বিরোধী অবস্থান নিয়ে, তো ফাইন, আপনি দেখান কোন কনস্টিটিউশনের মধ্যে আপনি এরকম একটা সরকার আপনি বৈধ করতে পারবেন। এটা তো চলবে না। আপনি তো জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না খালেদ। ফরাদ ভাই, আমি 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 কিন্তু আপনার যুক্তিটা বুঝতে পারছি, কিন্তু আমার কাছে যেই জায়গায় একটু আপনার কাছ থেকে একটু বুঝতে চাই সেইটা হলো যে আপনি বলতেছেন যে সংবিধানটা আমরা ফেলে দিতে পারি, আমরা 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 অন্যভাবে শপথ নিতে পারি, যেহেতু গণ অভ্যুত্থানে আমরা একটা জন অভিপ্রায় বা গণ অভিপ্রায় আমরা জানছি, তো আমরা তো এটা ফালা দিতে পারি। কিন্তু আমার প্রশ্ন, আমরা গণ অভ্যুত্থানের পরে কিন্তু শপথ লাগে না। এটা খালেদ, এটা একটু আচ্ছা ঠিক আছে, শপথটা বাদ দিলাম, এটা আমার স্লিপ, এটা আমার স্লিপ। না, আমি একটা অ্যাড করি আপনাকে। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। গণ অভ্যুত্থানের পরে যেটা লাগে সেটা একটা ঘোষণা, প্রোক্লেমেশন। ওকে, আপনি খেয়াল করেন, ছেলেরা প্রোক্লেমেশন দিতে চেয়েছে, তারপরেও তারা কিন্তু প্রোক্লেমেশন দিতে, তারা দ্বিতীয় অবৈধ কাজ করেছে। আরো খেয়াল করেন আপনি, কেন প্রোক্লেমেশন ইম্পর্টেন্ট। কোন প্রোক্লেমেশন, এটা একটা লিগ্যাল ফাউন্ডেশন। প্রোক্লেমেশনটা এই সরকার কিন্তু বৈধ করে দিত, যে কি যুক্তিতে তারা এই গণঅভ্যুত্থানটা করেছে। ফলে এই সরকার অবৈধ সব দিক থেকে। শুধু তাই না, আরেকটা কথা খেয়াল করে, কিরকম ভয়ানক কাজ করেছে তারা ছাত্রদেরকে তো আপনার ঘোষণা করতে দেয়ই নাই, এবং এখনো দিচ্ছে না। তারপরে শুন, আমি এটা একটা ছোট্ট কথা বলি, আপনার দর্শকরা ভালো বুঝবে। বাপে তো ছেলের নামকরণ করে না, করে কি? তাহলে গণঅভ্যুত্থানের ফসল হয়েছে এই সরকার। তো এই সরকার কি করে আবার ঘোষণা দিবে? এটা হলো এই যে ননসেন্স কথাবার্তা তারা বলছে, আমরা একটা সকলে মিলা বৈশা একটা ঘোষণাপত্র বানাবো। আরে ভাই, এটা হয় না। হিস্ট্রি তো এরকম না। আপনি যেই ঘোষণা দেবেন সেই ঘোষণা হিস্টোরিক্যালি যেটা দিবেন ওটা দিতে হবে। তারপরেও কেন আপনি ছাত্রদেরকে ঘোষণা আপনি যদি দিতেন, আপনি একটা লিগ্যাল একটা আপনি ফাউন্ডেশন পাচ্ছেন। ছেলেরা তো এইটাই বলেছে যে আমাদের লিগ্যাল ফাউন্ডেশন দরকার, যে আমরা যে একটা ঘটনা ঘটলাম কদিন পরে যে আমাদেরকে আবার ধরে ফাঁসি দিয়ে ঝুলাবে না, তার গ্যারান্টি কি? আপনি কি মনে করছেন যে এই প্রোক্লেমেশনটা হইলে একটা লিগ্যাল ফাউন্ডেশন পাবে এবং এটা একটা গ্যারান্টি পাবে? কোন একটা সরকার আইসা যদি এই প্রোক্লেমেশন ফালায় দেয়, না, প্রোক্লেমেশন ফালানো যায় না। সংবিধান ফালাই দিল কতবার? 15-16 বার। 15-16 বার। আপনি যেটা 142 করছেন। শেষ করে আপনি উত্তর দিচ্ছি। সংবিধান তো আপনি কখনো লেখেনই নাই। আপনি যে 1972 সালে পাকিস্তানি সংবিধান লিখছেন, আপনি যে সংবিধান লেখার মানে কি লিগালি? আপনি স্বাধীন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত গণপরিষদের দ্বারা
প্রণীত গঠনতন্ত্র, এটা লিগ্যাল, হিস্টোরিক্যাল, পলিটিক্যাল। আপনি ওটা করেন নাই। আপনি যাদেরকে পাকিস্তানের সংবিধান বানাবার জন্য পাঠিয়েছিলেন তারা এসে দাবি করলো আমরা বাংলাদেশের সংবিধানে বানাবো। এটা মহা আনন্দের বিষয়। এটা তো অধিকার তো তাদের কেউ দেয় না। আপনি 1972 সংবিধান তো 72 সালের সংবিধান, কিন্তু 1972 প্রোক্লামেশন কিন্তু ভ্যালিড। প্রোক্লামেশন জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছে এবং এটা মেনে নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং সেই প্রোক্লামেশনকে আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া হয়েছে। ফলে আমরা কখনোই সংবিধান প্রণয়ন করি নাই। আপনি এইটাও অনেকবার বলেছেন এবং আমরা দেখেছি 1972 সালে গণপরিষদ বিতর্কে কাছাকাছি কথা কিন্তু সুরঞ্জিত সেনগুপ্তও বলেছিলেন আসলে। এবং সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়াও অনেক তাত্ত্বিক বিভিন্ন সময় যখনই এটা নিয়ে আলোচনা হয়েছে তখন এটা নিয়ে কথা বলেছেন, আমরা এটা দেখেছি। আচ্ছা আমি একটু আগাই, কারণ অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে হবে। সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আপনি কি এই জায়গায় কোনো গ্যাপ দেখেন? ধরেন সংবিধানটা অধীনে শপথ নিল না বা একটা সরকার গঠিত হইল, আইন হিসাবে তখন কোনটা মানা হইতো? মানে বাংলাদেশে যে রেগুলার আইন আছে যেগুলি আসলে সো কল্ড সংবিধানের নামে যেগুলি এনাক্ট করা হয়েছে সেগুলি দিয়েই কি চলতো? মানে একই সিআরপিসি থাকতো, একই থাকতো? আমি খুব সহজ একটা ফর্মুলা দিয়েছি, আপনি ওটা আমার দেখবেন ওই যে আপনি একটু আবার যদি কষ্ট করে সেটা ছিল দুটা, একটা মাত্র আইন কথা বলতে হয়। সেটা হলো যে আমরা ক্ষমতা নিয়েছি জনগণের পক্ষে এবং আমরা জনগণের গণসার্বভৌমত্ব মানে পপুলার সভারেন্টিকে আমরা রিপ্রেজেন্ট করি। ফলে স্বভাবতই আমাদের হাতে সার্বভৌম ক্ষমতা এবং এখন থেকে দেশ আমাদের আদেশ অনুযায়ী চলবে বা ফরমান অনুযায়ী চলবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত, এটা হলো ইম্পর্টেন্ট প্রশ্ন, যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারছি ততদিন পর্যন্ত বিদ্যমান আইনই চলবে। বিদ্যমান আইনে কার্যকরী থাকবে শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সংগতিপূর্ণ নয় সেসব আইনগুলো বাতিল হয়ে যাবে। খুব সিম্পল। আমি তো এই ফর্মুলা প্রথম দিন থেকে দিয়েছি। আপনি খুব সিম্পলি বলতে পারেন যে আমরা যে আইন আছে সেই আইন দ্বারাই চলবো যতদিন পর্যন্ত নতুন গঠন প্রণয়ন করতে না পারছি। কিন্তু আমরা শুধুমাত্র সেই আইনগুলো বাতিল হয়ে যাবে। যেমন ধরুন আপনি র্যাব বিলুপ্ত হয়ে যাবে, আপনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিলুপ্ত হয়ে যাবে। যা কিছু আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে এই সংগতিপূর্ণ নয়, ওটা আমাদের প্রধান বিচারপতি ঠিক করবেন যে কোনটা সংগতিপূর্ণ কোনটা অসংগতিপূর্ণ। একটা লাইনের ঘোষণার দ্বারা আপনি অতি সহজে একটা বৈধ সরকার গঠন করতে পারতেন। কিন্তু ডক্টর ইউনূস বারবার বলা সত্ত্বেও আমাদের কথা তিনি শুনেন না এবং দেশকে এখন 6 মাসের মুখে তিনি একটা মহাবিপদের দিকে ঠেলে দিয়েছেন। আচ্ছা এটা খুব খারাপ কথা। আচ্ছা এটা একটু জানার জন্য যে এই যে যারা এখন ক্ষমতায় আসেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস বা যে উপদেষ্টা পরিষদ, তাদেরকে কে নিয়োগ দিত তৈলে বা কে নিয়োগ দিয়েছে বা কার মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হইলেন? তখন তারা নিয়োগ পেতেন শুধুমাত্র গণ অভ্যুত্থানের পক্ষে যিনি ফরমান দিচ্ছেন। আপনি সামরিক আইন কি করে হয় খেয়াল করেন, সামরিক আইনে কে নিয়োগ দেয় খেয়াল করেন। ডক্টর ইউনূসই সকল নিয়োগ দিতেন। এখন ডক্টর ইউনূস কিন্তু নিয়োগ দিচ্ছেন না, দিচ্ছে কিন্তু প্রেসিডেন্ট অথবা অন্য কেউ, কারণ তিনি তো প্রেসিডেন্টের উপদেষ্টা। তার তো আসলে কোনো লিগ্যাল ভিত্তি নেই। উনি যে কোনো নির্দেশ দিবেন তার তো কোনো কিছু, তার কোনো লিগ্যাল ভিত্তি নেই তার। আমি তিনি এতগুলো কমিশন করেছে, আমি খেয়াল করেন। আমি বলছি সংবিধান সংরক্ষণ করব, আবার আমি সংবিধান কমিশন বানিয়েছি। আরে তোমাকে সংবিধান কেমনে তুমি সংশোধন করবা? তুমি তো শপথই নিয়েছো সংবিধান রক্ষা করার জন্য, ঠিক না? রাইট না ফরহাদ ভাই, একটু পিছন থেকে বুঝতে চাই, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কে নিয়োগ দিবে তখন বা কিসের ভিত্তিতে? ডক্টর ইউনূসের নিয়োগ দেওয়ার দরকার তো নাই। আরে আশ্চর্য ব্যাপার, তিনি তো গণ সার্বভৌমত্বের প্রতিনিধি, তিনি জনগণের দ্বারা নির্বাচিত। এটা আমি বারবার বলেছি। তাকে রক্ত দিয়ে জনগণ নির্বাচিত করেছে। তিনি সকলের ঊর্ধ্বে, তিনি পপুলার সভারেন্টির প্রতীক, তিনি জনগণের প্রতীক, তিনি সমস্ত জনগণের সভারেন পাওয়ারের প্রতীক। ফলে যতক্ষণ পর্যন্ত না নতুন গঠনতন্ত্র প্রণীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি নিয়োগ দিবেন, তার আদেশে দেশ চলবে। আপনি এর আগে সামরিক সরকার কি করে চলেছে? আপনি সামরিক অভ্যুত্থান হলে আপনি চালাইতে পারেন আর গণ অভ্যুত্থান চালাইতে পারবেন, এটা হলো নাকি? এগুলো তো ননসেন্স কথাবার্তা। এগুলো কারা বলছে? ওই যারা ইন্ডিয়ার দালাল, ওই যারা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করেছে তারা এগুলো বুঝিয়েছে। আর তো কোনো কারণ নাই, আর কি যুক্তি? আচ্ছা ফরহাদ ভাই, জিনিসটা হইল যে আমি আরেকটা জায়গা থেকে বলি,
যে আপনি রাষ্ট্রের সার্বভৌমত্বের বদলে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক সেটা চাইতেছেন, কিন্তু আমাদেরকে কি আপনি জনগণটাকে ডিফাইন করতে পারবেন যে জনগণটা আসলে কে? আমি আরেকটু ইলাবোরেট করি। ধরেন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে জনগণের সার্বভৌমত্বের বা জনগণের অভিপ্রায়ের প্রতীক। এইটা কি আসলে এখন না, এখন হয়তো আপনি চাইছেন, আমি চাইছি, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আমাদের কাছে কোনো অপশন ছিল না, কিন্তু 20 বছর পরে যখন এটা ক্রিটিক্যালি দেখা হবে যে কেমনে ডক্টর মোহাম্মদ ইউনূস এই চেয়ারটায় বসলেন, কেমনে উনি প্রতীক হইলেন, তখন কি আমি এটার ব্যাখ্যা দিতে পারবো আসলে? আচ্ছা গুড, অবশ্যই পারবেন। আপনি 71 সালে বাংলাদেশ স্বাধীন করেছেন কিভাবে? ওকে, খুব সিম্পল ব্যাপার। জনগণ যেটা করতে চায় সেটাই সার্বভৌম, জনগণই সমস্ত আইনের তাদের সমস্ত অভিপ্রায় ব্যক্ত করবার তারাই একমাত্র ভিত্তি। ওকে, ফলে গণতন্ত্র বলতে এই গণ সার্বভৌমত্ব বোঝায়। খালেদ, আমি বারবার শব্দটা খেয়াল করছি না, এটা মনোযোগ দিয়ে শুনেন, শব্দটা গণ সার্বভৌমত্ব। ওকে, আপনি গণসাধারণ পপুলার সভারেন্টি, এটা যে কোনো লিটারেচার আপনি পড়বেন আপনি এই শব্দটা খুঁজে পাবেন, এটা বলে পপুলার সভারেন্টি। যে কোনো ডেমোক্রেটিক স্টেটের ফাউন্ডেশনটা হচ্ছে পপুলার সভারেন্টি। জনগণের অভিপ্রায় আছে বলে, তার ভিত্তিতে সে দাঁড়ায় বলে সে আইনি ভাবে সিদ্ধ, এর বাইরে তার কোনো আইনি সিদ্ধতা নাই। ফলে আপনি স্বভাবতই এই আজকে থেকে 10 বছর, 20 বছর, 100 বছর পরে এটাকেই সিদ্ধ হবে, কারণ জনগণ এই গণঅভ্যুত্থান করেছে। এটা কি আপনার সংবিধান মেনে করেছে? তো জনগণই সত্য। ফলে এই সত্য জনগণই একটা সত্য প্রতিষ্ঠা করেছে যে তারা একটা নতুন ধরনের রাষ্ট্র চায়, নতুনভাবে নিজেদের গঠন করতে চায়, নতুন গঠনতন্ত্র চায়। এটা অবশ্যই আপনার যেমন আইনিভাবে, এক মিনিট খালেদ, সরি, আইনিভাবে এটা যেমন শুদ্ধ, রাজনৈতিকভাবে যেমন সিদ্ধ, তেমনি ঐতিহাসিকভাবে সিদ্ধ। ঠিক যে কারণে 1971 সালেও আমরা সিদ্ধ, তার মধ্যে আমরা অবৈধ। আমরা কি করে পাকিস্তান ভাঙলাম? আমরা কি করে পাকিস্তান সংবিধান মানলাম না? এটা যে কোনো দেশ সেটা হতো। কি করে ফরাসি বিপ্লব হলো? আপনি প্রত্যেকটা বিপ্লব দেখেন না, কি করে ইরানিয়ান বিপ্লব হলো, ওরা কি করে সিদ্ধ হলো? পৃথিবীতে যে কোনো দেশে জনগণ যখন এটা ঘটায় তখন সেটা আইনের ঊর্ধ্বে। এটাকে কখনো সাংবিধানিক ধারাবাহিকতা বা সংবিধানের নামে এটাকে আবার ঢুকে ফেলে না। কোথাও পৃথিবীতে ইতিহাসে এই ঘটনাগুলো ঘটে নাই। এটাকে আমি বলেছিলাম সাংবিধানিক প্রতিবিপ্লব। ফলে বাংলাদেশে 8 তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটার কাফফারা, এটার ক্ষতি আমাদেরকে কিন্তু দিনের পর দিন প্রত্যেকটা দিন এটা দিতে হবে। এবং আগামী দিনে যে বিশৃঙ্খলা তৈরি হবে, আগামী দিনে বাংলাদেশ যত বেশি রকম এই বঙ্গোপসাগরের দিকে ডুবতে থাকবে, তার জন্য এই প্রথম দিনের যে পাপ, যে আদি পাপটা আমরা করেছি, সে আদি পাপের মূল্য আমাদেরকে দিয়ে যেতে হবে। আমি এটার জন্য ডক্টর ইউনূস থেকে আরম্ভ করা যারা এখন ক্ষমতা আছে প্রত্যেকে তার জন্য দায়ী থাকবে। ক্ষমতা এখন কারা আছে ফরাদ ভাই? এটা একটা খুব জনপ্রিয় একটা প্রশ্ন আমরা শুনি, যে ক্ষমতা, অনেকে বলে থাকেন যে পুরো উপদেষ্টা পরিষদ পরিচালিত হচ্ছে আপনার দর্শনে, অনেকে বলেন আপনি আসলে নানাভাবে নানা জায়গায়, তো সেইটাও একটু বুঝতে চাই। আর আরেকটু যদি ইলাবোরেট করেন, মানে আমার আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু আরেকটু যদি ইলাবোরেট করেন, মানে আমরা এই জনগণটাকে কোনো কি আকৃতি, প্রকৃতি, স্বভাব, লিঙ্গ, বৈচিত্র্য কোনো কিছু দিয়ে কি আমরা আসলে মাপতে পারবো? এভাবে করা হয় না। মানে আগামীকাল যদি কোনো একটা জনগণ ঠিক করে যে বাংলাদেশে কোনো বইমেলা হবে না, বাংলাদেশে কোনো ধরা যাক যে বাংলাদেশে কোনো ঈদের নামাজ হইতে পারবে না, কোনো একটা জনগণ যদি ঠিক করে, এই জনগণটা আসলে আমরা কিভাবে মাপবো? বা সরকার, আমি আমি উত্তর দিচ্ছি, আপনি একটু খুব খুব ভালো প্রশ্ন। জনগণটা ডিফাইন হয় ওই বিশেষ রাজনৈতিক মুহূর্ত এবং সংগ্রামের ভিত্তিতে। সেটা হলো আমরা লড়াই করেছি। জনগণ মানে অ্যাবস্ট্রাক্ট জনগণ না, যেটা আপনি বলতে চাইছেন। আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। ফলে আমি কিন্তু আমার বইটা যদি আপনি পড়তেন, যে গণঅভ্যুত্থান গঠন, এখানে পরিষ্কার ব্যাখ্যা করেছি। জনগণ মানে বাংলাদেশের এই আমরা যে 2024 সালে, সেটা হলো আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিপরীতে আমরা জনগণ যারা লড়াই করেছি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, বিদ্যমান সংবিধান এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়েছে এবং এই রাষ্ট্র ব্যবস্থা যারা ক্ষমতাসীন তাদেরকে উৎখাত করেছে, তাদেরকে জনগণ বলা হয়। জনগণ মানে অ্যাবস্ট্রাক্ট কিছু না। ফলে নতুন যে গঠনতন্ত্র, নতুন যে অর্ডার, পুরনো ব্যবস্থা বা পুরনো অর্ডার ভেঙে গিয়েছে এবং নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতা তৈরি হচ্ছে। সেই নতুন অর্ডার তৈরি হবার বাস্তবতাকে যারা পূর্ণাঙ্গ রূপ দেয় তারাই হচ্ছে জনগণ। ফলে আপনি গণ অভ্যুত্থান ইটসেলফ লেজিটিমেট, ইটসেলফ একই সঙ্গে
এটা রাজনৈতিকভাবে লেজিটিমেট, আইনিভাবে বারবার আমি এই কথা জোর দিচ্ছি খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। ফলে জনগণ হলো ওই যে 5ই অগাস্টে আমরা যারা গণ অভ্যুত্থান করেছি এটা তারাই করবে। এখন তারপর আপনি কি বলতে পারেন, তাহলে তো অন্যদের সমর্থন না করতে পারে, ভেরি গুড। সেই জন্য তাদের উচিত হবে যখনই তারা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে তারা কোনো কমিশন করবে না, তারা ইমিডিয়েটলি একটা গঠনতন্ত্র প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে তারা কি করে যুক্ত হবে। এটাকে বলা হয় কনস্টিটিউটিভ কাউন্সিলস, মানে বিভিন্ন জায়গায় তারা সরাসরি জনগণের সঙ্গে কথা বলবে এবং জনগণকে বলবে যে তোমরা আসলে কি ধরনের বাংলাদেশ চাও। তোমরা একটা গণ অভ্যুত্থান করেছো, যে পুরনো যে অর্ডার, পুরনো যে ব্যবস্থা, পুরনো যে সংবিধান এটা বাতিল হয়ে গিয়েছে, এখন তোমাদের অভিপ্রায় কি, কি ধরনের নতুন সংবিধান তোমরা চাও। ফলে আপনাকে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, সেটা উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে। আপনি জনগণ, এমনকি খালিদ মহিউদ্দিন তার কথা শুনতে হবে, কারণ তার অভিপ্রায় জনগণ অন্তর্গত, মানে মোটামুটি ভাবে কি 17 কোটির কথাই শুনতে হবে, না কোনো রিপ্রেজেন্টেশন থেকে? না, এটা 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 প্রক্রিয়া, আচ্ছা, প্রক্রিয়া মানে কি, আমি আপনি আপনি কথা বলবেন, কথা বলে শুনবেন এবং তাদের প্রতিনিধির মাধ্যমে শুনতে পারেন, সরাসরি শুনতে পারেন। এটার অনেক পদ্ধতি আছে। একটা হলো যে সমাজে এই নতুন গঠনতন্ত্র সম্পর্কিত বুদ্ধিবৃত্তিক আলাপ আলোচনা চলছে, সেখানে তো আপনি জনগণের অভিপ্রায় দেখতে পারেন। আপনি বিভিন্ন রকম আপনাদের টেলিভিশন শোতে আলোচনা চলছে, সেখান থেকে আপনি গঠনতান্ত্রিক প্রক্রিয়া বুঝতে পারবেন। কিন্তু যারা প্রান্তিক, যাদের কণ্ঠস্বর শোনা যায় না, যাদের কথা আমরা সাধারণত শুনি না, গ্রামের মানুষ, এদের কথা শোনার জন্য আপনাকে এক্সট্রা এফোর্টস নিতে হবে। এই জন্য আমি উপজেলার কথাটা বললাম। আপনি উপজেলার পর যদি বলেন যে তোমরা আজকে থেকে আমরা সংবিধান গঠন নিয়ে আলোচনা করব, তোমরা যারা যারা কথা বলতে আসো আমাদের উপজেলা টাউন হলে, আমরা তোমার সাথে কথা বলবো। এটা তো যে কোনো দেশ, আপনি মার্কিন হিস্ট্রি দেখেন, আপনি ফরাসি হিস্ট্রি দেখেন, যে কোনো দেশ দেখেন, এটাই করে। আপনি এটা তখনই জনগণের অভিপ্রায়টা তখন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা দানা বাঁধে। তখন আমাদের কাজ কি, জনগণের এই ধরনের বক্তব্য শোনার পরে তাকে একটা সাংবিধানিক একটা রূপ দেওয়া। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনাকে, তাতে আপনার দর্শকরা বুঝবে। আমি একটা স্কুলে যখন বক্তৃতা দিচ্ছিলাম, তখন বাচ্চারা ছিল, স্কুলের বাচ্চারা, বিশেষ করে মেয়েরা ছিল। তখন মেয়েরা বলছে যে ভাই আমরা তো গণ অভিপ্রায় কি বুঝতেছি না। অভিপ্রায় মানে ইচ্ছা, তো আমাদের ইচ্ছা কেমন সংগঠনে ব্যক্ত হবে। তো আমি তাকে বলছিলাম, আমাকে ছোট্ট কথা বলো, আমাকে তুমি কি বড়ই আচার খেতে পছন্দ করো? হ্যাঁ করি। তুমি কি কুলের আচার, জলপাইয়ের আচার পছন্দ করো? হ্যাঁ করি। তেঁতুলের আচার? হ্যাঁ করি। তো এটাই কিন্তু অভিপ্রায়, তোমার ইচ্ছাটা অভিপ্রায়। তো এটা কি করে সংবিধানে আনবেন আপনি? খুব সিম্পল। তাকে নেক্সট প্রশ্ন করলাম, তোমার এলাকায় কোনো তেঁতুলের গাছ, কিন্তু বড়ই গাছ কি এরকম কোনো জলপাইয়ের গাছ আছে? সে বলছে যে নাই। আপনি অটোমেটিক্যালি আপনি যে গঠনতন্ত্রে যে আইনটা থাকবে সেটা প্রাণ প্রকৃতি বিনাশ করে এমন কোনো আইন বা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। এই হলো আইনি ভাষা। আর অভিপ্রায়টা হলো ওই বাচ্চাটা যেটা বলছে আমি তো বড়ের আচার পছন্দ করি, তেঁতুল আচার পছন্দ করি, এটার অভিপ্রায়টা সে তার ভাষাটাকে আপনি ট্রান্সলেট করলেন ইন্টু লিগাল আপনার আইন। আমি কথা বুঝতে পারছেন, জনগণের অভিপ্রায়কে ট্রান্সলেট করা খুব সহজ কাজ। এটা পৃথিবীতে বহু দেশ হয়েছে, সারাক্ষণই হচ্ছে। আচ্ছা, অ্যাবসলিউটলি। আপনি প্রক্রিয়ার কথা বলছিলেন, আপনি কি চাচ্ছেন যে এই প্রক্রিয়াটা কোন একটা টাইম ফ্রেমের মধ্যে, ধরা যাক 3 মাস 4 মাস বা 5 মাসের মধ্যে এটা হয়ে যাক, নাকি এই প্রক্রিয়াটা একটা শিক্ষণের মধ্যে চলতে থাকুক 10-12 বছর, 15 বছর? না, এটা অবশ্যই না। আপনি ডেফিনেটলি ধরুন আজকে যদি আপনি এটা যদি বোঝাতে পারেন পলিটিক্যাল পার্টিগুলোকে, সকলকে মিলিয়ে এটা করতে পারতেন, তাহলে কিন্তু আপনি 1 বছরের মধ্যে কি 2 বছর, ম্যাক্সিমাম 2 বছর এটা হয়ে যেতে পারতেন। কারণ আমার আরেকটা প্রস্তাব ছিল, আমি বলি খালেদ খুব ইম্পর্টেন্ট। আমরা কি কথা বলেছি, আমি ধরুন বিএনপি বলুন কি জামাতের ইসলামী বলুন, সঙ্গে সঙ্গে কথা বলেছি। আমি বলেছি আপনাদের তো ক্ষমতার বাইরে থাকার দরকার নেই। আপনারা যদি প্রিন্সিপালটা এগ্রি করেন, তো আপনারা এখনই একটা গার্ডিয়ান কাউন্সিলের মতন, আপনি বলেছি একটা, আমার কনসেপ্ট হচ্ছে রিকনস্টিটিউশন অ্যান্ড রিকনসিলিয়েশন কাউন্সিল, মানে রিকনসিলিয়েশন এবং কনস্টিটিউশন কাউন্সিল। এই যে আপনি পুনর্গঠন, একটা যে পরামর্শ সভা, তাদের কাজ হতো যে এই সরকারটা, অন্তর্বর্তী সরকারের গার্ডিয়ান হিসেবে কাজ করা। তারা ঠিকমতো কাজ করতে পারছে কিনা, এই কাজটাকে এক্সপিডিট করা, বিভিন্ন মন্ত্রণালয়গুলো ঠিকমতো কাজ করতেছে না, এটাকে এক্সপিডিট করা। তো আমরা ওদেরকে নিয়ে তো আমরা সরকার গঠন করতে পারতাম। এবং এইটাই তো শেষ করি, প্লিজ, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এইটাই তো ছেলেরা বিএনপিকে প্রথম প্রস্তাব দিয়েছে জাতীয় সরকারে। তো বিএনপি তো এটা মানে নেই। তো আপনি তো বিএনপি তো দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।
তারা এটাও মানবে না, ওটাও মানবে না। আমরা ক্ষমতা দাও, নির্বাচন দাও, আমরা আবার লুট করবো 15 বছর। এটা তো হবে না রে ভাই। আর তুমি তো একটা তো কনস্ট্রাকটিভ কাজ আছে, তুমি আসো না, তোমাকে বাদ দিয়ে তো কেউ ভাবছে না, আমরা তো কেউ ভাবছে না। এখন এই যে আপনি যে কথা বলছেন ফোরাম বিএনপিকে বাদ দিয়ে, ননসেন্স। আমি সবসময় বিএনপির পক্ষে ছিলাম, বিএনপিকে চেয়েছি একটা ইন্টিগ্রেট হয়ে থাকুক, বাংলাদেশে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া তারা অংশগ্রহণ করুক। ভাই কখন তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছে? তারা সবসময় আমাদের এখানে নির্বাচন তো আমরা ক্ষমতায় যাই, আপনি দেখেছেন তাদের কোনো প্রস্তাবনা আছে? আপনি অন্য কোথাও বাদ দেন, আপনি তারা তো একটা গঠনতান্ত্রিক প্রস্তাবনা দিতে পারে, এটা তো রাজনৈতিক দল। সে নিজের তো বলতে না আমি এরকম বাংলাদেশ চাই, কই সে নিজে তো বলতে পারে আমি এরকম না, আপনি উন্নয়ন চাই, কিছু নাই। বিএনপি 31 দফার একটা প্রস্তাবের কথা খুব বলে যে তারা এটার মধ্যে তো জি, জি। অনেক কিছুর কথা বলছে। আরেকটা কথা তারা খুব বলে যে আমরা যে আন্দোলন করছিলাম, যেটা জুলাই আগস্ট আন্দোলনের আগেও 15-17 বছরের যে আন্দোলনের লিগেসি, সেটার মধ্যে তো অবশ্যই একটা ছিল যে জনগণের অভিপ্রায়টা আমরা ভোটের মাধ্যমে বুঝতে চাইছি, জনগণের অভিপ্রায়টার কথা আমরা বলতে চাইছি। হাসিনা যেহেতু 3টা সরকারের 3টা ভোট আসলে করতে দেয় নাই, তো এখন ভোটটাই সবার আগে করা উচিত না? জনগণ আসলে কি চায়? না আরে ভাই, ভোটের অভিপ্রায় কিন্তু অভিপ্রায় বলে না, এটা তো ননসেন্স বলে এগুলো এগুলা। আপনি আমরা যে অভিপ্রায় কথা, রাষ্ট্র গঠনের অভিপ্রায়টা সম্পূর্ণ ভিন্ন রকম। আর তাদের যে দফা দেখেছি, সে দফার আমি তো 7 কিস্তির সমালোচনা লিখেছি, এটা আমার চিন্তা পত্রিকায় রয়েছে। তারা তো একটা উত্তর দেয় নাই, তারা কোনো সামাজিক বিতর্কে অংশগ্রহণ করে না। ফলে আপনি খালি ভোট দাও, আমার ভোটের অধিকার চাই। আরে ভাই, আমার তো খাওয়ার অধিকার আছে, আমার তো পরিবেশ রক্ষার ব্যাপার আছে, আমার নদীর থেকে দখল মুক্তের অধিকার আছে, আমার সমুদ্রকে বিষাক্ত করছে তার অধিকার আছে, আমার স্বাস্থ্য রক্ষার অধিকার আছে। কিন্তু ফরদ ভাই, আপনার কাছে কি মনে হয় না যে আপনি প্রাণ আর প্রকৃতিকে বাঁচানোর জন্য বা প্রাণ আর প্রকৃতি ধ্বংস করতে পারবেন না বলে যে আইন করতে চাইতেছেন আজকে থেকে, তো না, এইটা আপনার 30-40 আমি জানি না আরো কত বছর, কারণ মানে এটা আপনার কত বছরের রাজনীতি কবিতা লেখার পাশাপাশি এইটা আপনার কত বছরের এটার অভিপ্রায়। কিন্তু না এটা যদি শুনেন, আপনি যেটা বলছেন এটা তো আমার ব্যক্তিগত অভিপ্রায় না, এটা তো বাংলাদেশ। আমি বলি শেষ, আমি একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশে 67% এটা বলে এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, ক্যান্সার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম অসুখ। 10টা লোকের মধ্যে 7টা লোকই আপনি এই প্রকৃতি ধ্বংস হওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়ছে। তো এটা কি খালি অভিপ্রায় প্রশ্ন? আপনি লোককে সুস্থ রাখা না, মানুষ তো ফরদ ভাই, মানুষ তো আপনার সাথে কথা বলে হতে চায়, মানুষ তো আত্মবিধ্বংসী সবসময়। মানুষ যে প্রাণ প্রকৃতির, মানুষ তো আত্মবিধ্বংসী। খালি দেখুন আপনি এখন আপনি সফিস্টিক হচ্ছেন, আমি কিন্তু আইনি থাকতে চাইছিলাম। আচ্ছা, আমি সফিস্টিক আগাইতে পারবো না।